আচ্ছা, আজকের ক্লাসে আমরা ট্যাবলের কিছু অংশ দেখব, যেটা গত ক্লাসে বাকি ছিল। আমি এখানে র্যান্ডমলি কিছু একটা নিয়ে নিলাম। আমরা যখন ট্যাবলের মাউস কার্সর রাখবো, অটোমেটিক ট্যাবল টুলটা অ্যাক্টিভ হতে পারে। যদি না হয় তাহলে আমরা ট্যাবলে এসে আমার ট্যাবল টুলে ক্লিক করবো। যদি আমরা এখানে হোমে হোমে থাকি, ট্যাবল টুলের লেআউটে ক্লিক করবো অথবা ডিজাইন, যদি প্রয়োজন হয় ডিজাইনে ক্লিক করবো। তো লেআউটের মোটামুটি আমাদের অনেক অনেকটুকু জায়গা হয়ে গেছে। আর লেআউট আমার বাকি ছিল হচ্ছে শর্ট বাই শর্ট। শর্ট বিষয়টা হচ্ছে কোনো একটা কিছুকে বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় সাজানো। আবার কিছু কিছু টেক্সটের ক্ষেত্রে অ্যালফাবেটিক আকারে সাজানো, যেমন এ টু জেড অথবা জেড টু এ, এভাবে সাজানো। ঠিক আছে, ধরুন আমি এখানে কিছু নাম্বার লিখে নিচ্ছি, কিবোর্ড টাইপ করে নিচ্ছি নাম্বার। আমার এখানে আমি 10টা নাম্বার লিখলাম। ঠিক আছে, এখানে আমি লিখছি যে সিরিয়ালি 1 2 3 4, এভাবে সিরিয়ালি লিখলাম। তো আমাদের এটাকে এখন আমাদের শর্ট বাই আছে যে মানে সিরিয়াল 1 2 3 এভাবে আছে। ঠিক আছে, তো আমরা যেটা চেঞ্জ করতে চাই, আমার 10 উপরে আসবে, 10-এর পরে 9 8 7 এইভাবে আসবে। তাহলে আমরা যেটা করবো, ট্যাবলের থেকে আমার ট্যাবল টুলে গিয়ে লেআউটে যাবো, লেআউটে গিয়ে শর্টে ক্লিক করব। আমাদের এখানে শর্টের একটা ডায়ালগ বক্স আসছে। ঠিক আছে, তো এখানে শর্ট বাই আমার এখানে 1 অলরেডি এখানে দেখাচ্ছে। আমি এখন 2 নম্বর কলামে আছি, তাই আমি 2 নম্বর কলামটা এখানে নিয়ে নিব। শর্ট বাই কলাম 2, আমার এটা 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম। ঠিক আছে, নাম্বার নিলাম। তারপরে নাম্বার টাইপ, শর্ট টাইপ কি আছে, নাম্বার দেওয়া আছে অটোমেটিক। যেহেতু আমার এগুলো নাম্বার, আমি নাম সংখ্যা লিখছি, সেই জন্য এখানে অটোমেটিকলি নাম্বারটা নিয়ে নিয়েছে। যদি আমি কিছু টেক্সট দিতাম তাহলে হয়তো এখানে টেক্সট নিয়ে নিত এরকম। তো আমার এখন নাম্বার দেওয়া আছে। তারপরে ইউজিং প্যারাগ্রাফ, এটা পুরোটা একটা প্যারার মধ্যে আছে। আর এখানে হচ্ছে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং যে বিষয়টা, এখানে অ্যাসেন্ডিং হচ্ছে মানে সোজাসুজি দিকে কাজ করবে, আর ডিসেন্ডিং হচ্ছে উল্টো দিকে কাজ করবে। ঠিক আছে, আমি এখন অ্যাসেন্ডিং আছে, আমি যেটাকে ডিসেন্ডিং এ ক্লিক করলাম, ক্লিক করে যদি ওকে দিই, তাহলে দেখেন এখানে আমার কি হলো, এটা উল্টে গেছে। 10 9 8 7 6 5 3 2 1 এভাবে হয়েছে। ঠিক আছে, আবার শর্টে যাব, এটাকে আমি কলাম 2 দিব। কলাম 2 দেওয়াতে এখানে নাম্বার অটোমেটিক চলে আসছে। এখন আমি যাবো অ্যাসেন্ডিং করে দিই, তাহলে আবার কি সোজাসুজি চলে আসবে। এই 1 2 3 4 5 এভাবে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট বাই। আর আমি ইংলিশ লেটার দিয়ে লিখি। আচ্ছা, আমি এখানে কিছু টেক্সট লিখলাম। ঠিক আছে, যেগুলোর প্রথম
যে লেটারটা সেটা আমার মানে এখানে সিরিয়ালি ABCDEFG এইভাবে আছে, ঠিক আছে। তো এখানে আমার কোন একটা মানে ডকুমেন্টের ক্ষেত্রে হয়তো বা ভিন্ন থাকতে পারে, তবে সিরিয়ালটা ঠিক আমরা ঠিক রাখবো। সেটা হচ্ছে যে মানে যদি এখানে ধরেন এখানে এই এই লেখাটা নাই, তাহলে আমার এরপর সি অবশ্যই থাকবে, যেহেতু বি নাই। এবার সিরিয়াল ঠিক থাকবে। এখন যেটা হবে আমার এটা হচ্ছে অ্যালফাবেটিক বা টেক্সট থাকবে। আমি আবার শর্টে যাব, শর্টে গিয়ে এখানে আমার আছে যে শর্ট বাই, আমি এখান থেকে কলাম 3 অটোমেটিক মানে 3 দেখাচ্ছে এই কারণে তো আমি 3 সিলেক্ট করে আছি, ঠিক আছে। যদি আমি সিলেক্ট না করি, ধরেন আমি সিলেক্ট করলাম না, লেফট যাব শর্ট, এখন শর্টে গেলে সে কিন্তু অটোমেটিক কলাম এ মানে 1 নিছে। 1 মানে কোনটা, এটা আমার এখানে কিন্তু কিছু নাই। আমি তাহলে 3 তে কাজ করব, তাহলে আমি এখান থেকে 3 তে যাব, এখান থেকে কলম আমার সবগুলো দেখাচ্ছে, আমি এখান থেকে 3 সিলেক্ট করব। 3 সিলেক্ট করে এবার এখানে আছে টেক্সট, আমি যদি 2 সিলেক্ট করি, এখানে দেখাচ্ছে নাম্বার, কারণ এখানে আমার নাম্বার দেওয়া আছে। আমি 3 তে কাজ করবো, আমি 3 নিলাম, 3 নেওয়ার পর এখানে অনেক চলে আসছে অ্যাসেন্ডিং। অলরেডি আমার একটা অ্যাসেন্ডিং আছে। এখন আমি অ্যাসেন্ডিং যদি ওকে দিই, তো এটা এভাবে আসছে কারণ আমার এখানে উপরে এই দুইটা ঘর মানে খালি আছে, আমি কিছু লিখি নাই, সেই জন্য এটা মানে উপরে চলে গেছে। তা আমি যেটা করব, এখান থেকে কলাম 3 ডিসেন্ডিং করে দিব, ডিসেন্ডিং করলাম, ওকে। এখন যদি আমরা খেয়াল করি, দেখেন আমার জিটা চলে আসছে আগে, GFEDCBA, উল্টো দিকে চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে ডিসেন্ডিং। আমি আবার যদি অ্যাসেন্ডিং করে দিই, শর্ট, এখানে শর্ট বাই, আমি নিব যে কলাম 3, টাইপ অটোমেটিক টেক্সট চলে আসছে। আমি এবার অ্যাসেন্ডিং করে দিয়ে ওকে করে দিব। এখন আমার সিরিয়াল চলে আসছে, কারণ এই ঘরটা আগে আসছে কারণ এখানে আমার কোনো টেক্সট নাই। যদি টেক্সট থাকতো তাহলে কিন্তু এটা এখানে আসতো না, এটা নিচেই থাকতো। তাহলে আমরা শর্টটা আমরা এইভাবে করতে পারি, ঠিক আছে। তারপরে আসলে কনভার্ট টেক্সট টু টেবল, এটা আমাদের এখানেও আছে। আমরা যদি এখানে যাই যে ইনসার্ট টেবল, এই যে এই জায়গায় আছে আমাদের ইনসার্ট টেক্সট টু টেবল, এটা আমার এখন বিএক্টিভ দেখাচ্ছে কারণ আমার এখানে কোনো টেক্সট নাই কনভার্ট করার মতো। আমি কিছু টেক্সট এখানে লিখে নিই। আমি এই লেখাগুলো কি লিখবো, এখন দেখেন এই লেখাটা আমি যদি এখানে পেস্ট করে দিই, তাহলে কিন্তু আমার টেবল সহ চলে আসছে। আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করলাম, আমার টেবল সহই কিন্তু চলে আসছে। কিন্তু আমি টেবলটা আনবো না, আমি জাস্ট হবে, আমি এটাকে কপি করলাম, কন্ট্রোল C, কিবোর্ড থেকে কন্ট্রোল C, অথবা মাউস রাইট ক্লিক করে এই যে এখানে কপি আছে, কপি। এখন আমি যদি টেবল না আনতে চাই, তাহলে মাউসের রাইট ক্লিক করে আমাদের এখানে যে পেস্ট অপশন যে একটা মানে অপশন আছে, এখানে আছে পেস্ট অপশন, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই যে এই ক্লিপবোর্ডের মধ্যে এ দেখাচ্ছে, আমরা এটার মধ্যে আমরা ক্লিক করব, হ্যাঁ, এই যে এটা, ঠিক আছে। তাহলে আমরা যখন রাইট ক্লিক করলাম, করে আমরা পেস্ট অপশন থেকে আমি যদি এতে ক্লিক করব, এখন দেখেন শুধুমাত্র আমার লেখাগুলোই আসছে, কোনো টেবল আসে নাই, ঠিক আছে। পেস্ট অপশনের এটার সুবিধা, প্রথম যেটা হয়েছে আমাদের কি আসছে, আমি যদি সরাসরি কিবোর্ডে যদি আমি পেস্ট করি কন্ট্রোল V, আমার টেবল সহ আসছে, আর এটা হচ্ছে আমার টেবল ছাড়া, ঠিক আছে। তো এখন আমি যেটা করব, আমি এখানে আরো কিছু ওয়ার্ড লিখে নিব।
মনে হয় বানান মনে বুঝতে চাইছে, যাক আমরা জাস্ট লিখে নিই। আচ্ছা, আমি এখানে কিছু মানে লেখা মানে টেক্সট লিখে নিলাম আর কি। আমরা যেটা করব, কনভার্ট টেক্সট টু টেবল, মানে আমরা টেক্সটটাকে আমরা টেবলে কনভার্ট করব। এখন এখানে আমাদের যতগুলো ওয়ার্ড আছে ততটা ওয়ার্ডকে আমরা তাহলে কলাম হিসেবে করতে পারবো, অথবা আমরা একটা কলামের মধ্যে কয়েকটা ওয়ার্ড আমরা অ্যাড করতে পারবো। যেমন আমার এখানে ওয়ার্ড আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, এখানে আছে এক দুই তিন চার পাঁচটা। আমরা চারটা কলাম খুলে আমাদের মোটামুটি হয়ে যাবে। আমরা এই দুইটাকে রাখবো একটা কলামের মধ্যে। তো সেই জন্য কি করতে হবে, আমরা প্রথমত টেক্সটটাকে সিলেক্ট করলাম, করে আমি এখানে যদি যাই, এটা আমার এখানে এই টেবল টুলটাতে কাজ করবে না, এটা আমার যেতে হবে যে ইনসার্ট থেকে টেবল, টেবল থেকে এই যে এই জায়গায় আছে কনভার্ট টেক্সট টু টেবল, ঠিক আছে। এখানে খেয়াল করবেন এই যে অপশনটা কনভার্ট টেক্সট টু টেবল। হ্যাঁ, তো আমি কি করব, এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে কনভার্ট টেক্সট টু টেবল ডায়ালগ বক্সটা আসছে। এখন নাম্বার অফ কলাম কেন আমার কলাম মানে যে তৈরি করবে সেটার জন্য সেপারেট কোনো কিছু দেওয়া নাই। এই যে সেপারেট টেক্সট, আপনি কি দিয়ে সেপারেট করবেন, যদি আমি ইউজ কিছু করি তখনই শুধুমাত্র সে সেপারেট হিসেবে এটাকে ডিটেক্ট করতে পারবে, এবং এখানে সে ওই কলামটা এই জায়গায় নিয়ে নিবে, ঠিক আছে। তার আগে আমরা একটা কিছু দিয়ে নিই, ধর আমি কমা দিয়ে নিব, অ্যাপলের পরে একটা কমা, তারপরে ইজ এর পরে কমা, এখানে আবার এটা পরে কমা দিব, এখানে একটা কমা দিব, এখানে একটা কমা, এখানে একটা কমা, এভাবে আমরা কমা দিয়ে নিব। আমরা জানি যে আমাদের এখানে এটা আমার সেপারেটর হিসেবে কাজ করবে। ওকে, আমি দুইটা করে কমা দিলাম, তাহলে আমাদের তিনটা কলাম হবে। আমি আবার করি, সিলেক্ট করলাম, ইনসার্ট টেক্সট থেকে টেবল, টেবল থেকে কনভার্ট টেক্সট টু টেবল। দেখুন এখন কিন্তু সে তিনটা কলাম অটোমেটিক নিয়ে নিছে, ঠিক আছে। রো শুরু, কারণ আমার এখানে লাইন 7টা আছে, সেই জন্য রো অটোমেটিক 7টা, এখানে চেঞ্জ করা যাবে না। অটো ফিট বিহেভিয়ার, এখানে অটোমেটিক সেপারেটর হিসেবে কমাটাকে নিয়ে নিছে। দেখুন, কমা সেপারেট টেক্সট এট মাধ্যমে হবে, কমার মাধ্যমে হবে। করে দিই, দেখেন এটা কলাম কিন্তু হয়ে গেছে। যেখানে যেখানে কমা ছিল সেখানে সেখানে সেপারেট হয়ে তিনটা কলাম আমার হয়ে গেছে, ঠিক আছে। বাট টেক্সট টু টেবল, যদিও আমার এটা আমি এখানে কোনো কাজ করতে পারবো না। এইভাবে আমরা আমরা তবে এগুলো বিশেষ করে কোনো ফর্ম, এগুলো খুব কাজে দেয়। হ্যাঁ, এখন যদি আপনি আরো রো বাড়াতে চান তাহলে আপনার এই যে মাউস এখানে হোভার করলে কিন্তু একটা প্লাস আইকন আসছে এবং লাইনটা ডাবল হয়ে গেছে। এখন যদি আমি এটা ক্লিক করি, আমার এখানে অটোমেটিক একটা রো চলে আসছে। অথবা আপনি সর্বশেষ যে সেল এখানে আপনার কার্সর থেকে একটা রো চলে আসবে, তারপরে আবার ট্যাব দিলে পরের সেলে, তারপর আবার পরের cell এ আবার ট্যাব দিলে আরেকটা রো চলে আসবে। এভাবে করে যতবার ট্যাব দিব ততবার আমার একটা করে রো বাড়তে থাকবে। আবার আমরা যেটা করতে পারি, আমরা সিলেক্ট করে আমরা যে এখানে যে একটা অপশন আছে ইনসার্ট ভিডিও, এখানে ক্লিক করতে থাকবো, একটা করে রো হতে থাকবে আমার, ঠিক আছে।
তারপর আসলে আমরা এবার যে দেখবো ফর্মুলা, একটা সর্বশেষ একটা অপশন আছে ফর্মুলা। এই ফর্মুলা হচ্ছে একটা এমএস এক্সেল এর মতো কাজ করে। তো এটা ধরেন আমার এখানে কিছু মানে মানে কিছু আমি পণ্য ক্রয় করলাম। তো এগুলার ধরেন কিছু মূল্য এখানে দেওয়া আছে। তার আগে আমি যেটা করব, আচ্ছা আমি এখানে আরো কিছু সংখ্যা লিখে নিই। ধরুন আমার এখানে আমি এই এই আইটেম গুলো আমি 3 দিন ক্রয় করছি এবং 3 দিনে আমার তিন রকম খরচ দেখাবো আমি এখানে। যেটা করলাম আমার এটা হচ্ছে ডে 1, ডে 2, ডে 3, মানে আমার 3 দিনের একটা ক্রয় হিসাব দেখাবো। আর আমার এটা হচ্ছে আমার আমার মানে প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো ক্রয় করা হয়েছে। এখন আমি দেখবো যে 3 দিনে আমার টোটাল কত টাকা খরচ হলো। আমি এখানে লিখে করি টোটাল। এখন এই এই আইটেমটা আমার এখানে 3 দিনের যেই খরচ সেটা আমার এই জায়গায় পড়বে, আবার এই আইটেমের এইটা খরচ আমার এই জায়গায় পড়বে, ঠিক আছে। তারপরে এই আইটেমের খরচটা আমার এই জায়গায় হবে, আর এই 3টা সেল যোগ হবে, ঠিক আছে? যোগ হয়ে আমার এখানে বসবো খরচটা। তো সেই জন্য আমি কি করবো, এখানে আমি কার্সর রেখে এখন যাবো হচ্ছে ফর্মুলাতে। ফর্মুলাতে গিয়ে এখন দেখেন এখানে একটা ডায়ালগ বক্স আছে ফর্মুলার। এখানে যে আমরা খেয়াল করি দেখেন এই যে ফর্মুলাটা কি আসছে, একটা ইকুয়াল সাইন দেওয়া আছে, তারপর লেখা আছে সাম, সাম, তারপরে ব্র্যাকেটের মধ্যে লেফট। লেফট কারণ আমার এই যে এই জায়গায় যে আমার যে যোগফলটা বসবে, কোথা থেকে বসবে, আমার এই বাম দিকের এই 3টা ঘর থেকে বসবে। এই বাম দিকে যে 3টে সংখ্যা আছে, এই 3টে সংখ্যার যোগফল আমার এখানে বসবে। সাম মানে যোগ। হ্যাঁ, আমরা জানি যে প্লাস মানে যোগ, এড মানে যোগ, কিন্তু এখানে যে সাম মানে যোগ। এই 3টার যোগফল বসবে, ঠিক আছে। তা আমি কার্সর রাখলাম, রেখে আবার ফর্মুলাতে যাবো। ফর্মুলাতে গিয়ে এখানে অটোমেটিক সে বুঝে গেছে যে আমার এখানে বাম দিকের 3টে সংখ্যা যোগ হবে, কারণ যেহেতু ডান দিকে আর কিছু নাই, ডান দিকে কিছু না থাকে সে বাম দিকেরটা বুঝে নিছে। আমার এখানে আর কিছুই করতে হবে না, জাস্ট আমি এখানে ওকে আছে, ওকেতে ক্লিক করে দিব। আমার এই 3টা মানে খরচের সঙ্গে যোগ করে আমার এখানে বসে গেছে। এবার আমি একইভাবে এখানে কার্সর রাখবো, ফর্মুলাতে গিয়ে ওকে, আবার এখানে কার্সর রাখবো, ফর্মুলাতে গিয়ে ওকে, আবার এখানে কার্সর রেখে ফর্মুলাতে গিয়ে ওকে। এভাবে করে আমি প্রত্যেকটা ফর্মুলাতে গিয়ে আমি ওকে দিয়ে দিব। ফর্মুলা দিয়ে আমি ওকে দিয়ে দিব। সরি, আমার এখানে একটু ভুল হচ্ছে। এখানে কার্সর রাখলাম, এখন দেখতে হবে যে সে এখানে কিন্তু অ্যাবভ নিয়ে নিছে, কারণ উপরে একটা সংখ্যা পাইছে সে। আর এখানে যেটা হয় কিন্তু উপরের দিকে খোঁজ করে, ঠিক আছে। প্রথমে সে উপরে খোঁজে, এখন যদি উপর না পায় তখন সে ডানে বামে খোঁজে। এখন সে উপরে সংখ্যা পাওয়াতে এই লেখা আছে উপরে পাইছে সংখ্যা। এখন আমাকে যেটা করতে হবে, এই এডিট করে আমি এটাকে মুছে দিয়ে আমি লিখবো যে লেফট, LEFT। আমি লেফট লিখে আমি প্রথমে আমি এটাকে কপি করে রাখতে পারি। সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখবো।
কন্ট্রোল কপি করলাম, কারণ আমার পরবর্তী লেখাটা আবার লাগবে। আর এখানে সে আবার অ্যাবভ নিয়ে নিছে, আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কি এবার লেফট আসছে আবার ওকে মধ্যে গিয়ে আবার সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে ওই আগের লেখাটা পেস্ট করব, যেহেতু আমার এটা কপি করা আছে। ওকে, এখন আমার যোগফলটা বসতেছে, কারণ আমি তো নিব মানে উপরের সংখ্যা, আমি উপরের সংখ্যা যোগ করবো না, আমি করবো যে পাশে বাম পাশের সংখ্যাটা। ঠিক আছে, সবগুলো হবে লেফট। ঠিক আছে, এই এবার আমি সবগুলো বাম দিকের সংখ্যাগুলো যোগ করলাম এখানে। এখন যেটা আমি করব, আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে আরেকটা রো নিয়ে নিই। আর রো নিয়ে আমি কি করবো, এই সেলটাকে আমি এই পুরো সেলটাকে আমি কি করবো, মার্জ করে দিব। মার্জ মানে আমি একটা করে ফেলবো। ঠিক আছে, আমার এখানে কোনো আইটেম লেখার দরকার নেই, আমি করবো মার্জ সেল। এই যে এখানে আছে, এটা হচ্ছে মার্জ সেল। ঠিক আছে, আমি মার্জ আমার এটা একটা হয়ে গেল। এটা হচ্ছে আমার টোটাল, আর আমি এটাকে দিব ব্যান্ড, আমি এটাকে একটু মিডল করে দিই। গ্র্যান্ড টোটাল মানে সর্বমোট। ঠিক আছে, ওকে, আমি গ্র্যান্ড টোটাল এখানে রাখলাম, এবং এটা হচ্ছে আমি একটু বোল্ড করে দিতে পারি, এবং আমি এগুলোকে বোল্ড করতে পারি। এগুলোকে আপাতত ডিলিট করে দিই, এগুলো আমার লাগবে না। এই আইটেম গুলোকে একটু বোল্ড করে দিই। এখন দেখবেন গ্র্যান্ড টোটাল মানে সর্বমোট, আমরা এগুলো প্রত্যেকটা আইটেমের উপর এখন যোগফলটা আমি বসাবো, এটা হবে সর্বমোট। এখন যেটা করব, আমি এখানে লেআউট ফর্মুলা এখন হবে আমার উপর এগুলো যোগ হবে। ঠিক আছে, আমার এখানে অ্যাবভ দেওয়া আছে, এখন কিছু করবো না, জাস্ট ওকে করে দিব। এবার আমার কি হলো, আমার এই সবগুলো যোগফলটা আমার, ঠিক আছে, আমার এটার জন্য আমার কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে হবে না, যোগ হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা মানে আমাদের বিভিন্ন মানে মানে খরচের হিসাবটা কিন্তু আমরা এভাবে করতে পারি। ঠিক আছে, ফর্মুলা থেকে। এবার আসুন আমরা টেবল টেবলের আমরা আরো কিছু কাজ দেখি, যেটা হচ্ছে এই যে লাইনগুলোকে একটা ডিজাইন করব আমরা। এখন তো অনেকটা সাদা মাটা আছে, আমরা এগুলোকে, আমি এটা সিলেক্ট করি, ডিজাইন করব কোথায় গিয়ে, আমাদের টেবল টুলের ডিজাইন একটা ট্যাব আছে। যখন আমরা এখানে আসবো, এখানে দেখেন যে টেবল স্টাইল নামে একটা গ্রুপ আছে, আমার এটা হচ্ছে টেবল স্টাইল, এইটুকু। ঠিক আছে, এখানে একটা বাটন আছে, যদি এখানে ক্লিক করি আমার এখানে আরো কিছু মানে ডিজাইনের লিস্ট আসবে। দেখেন এখানে কিন্তু এই যে লিখবো, ক্লিক করলাম কিন্তু এখানে কিন্তু অনেকগুলো লিস্ট আসছে। ঠিক আছে, ডিজাইন তবে গ্রিড ট্যাব, এখানে গ্রিড করা আছে, গ্রিড বিভিন্ন কালার করা আছে। মডিফাইড টেবিল মডিফাই করে দেবে, এখানে ক্লিয়ার করে দেবে, একটা ডিজাইন করার পরে ক্লিয়ার করতে মনে হলে এখানে আমরা ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে, নিউ টেবিল স্টাইল নিজে একটা তৈরি করতে পারবো। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে, ধরেন আমি এটা দিলাম, কিছু বোঝা যাচ্ছে না, আমি এটা দিই প্লেন টেবিল 1। এখন যেটা হয়েছে, এখানে এই রোটা এবং এই রো এগুলো কিন্তু একটা গ্রে কালার হয়ে গেছে। ঠিক আছে, এটা গ্রে কালার হয়েছে। আমি এটাকে আবার সিলেক্ট করি, আবার আমি যদি আমি এটা দিই, এখন দেখেন এখানে একটা লাইন আসছে, লাইন আসছে মাঝখানে কোন নাই, দূরদর্শন গ্রে কালার হয়েছে, এটা গ্রে এবং এটা গ্রে, একটা white। আবার select দেখেন এখানে কিছু just আমি এটা নেই, এখানে যে লাইনগুলো আসছে এটা অনেকটা ব্লু কালার চলে আসছে। ঠিক আছে, আমি যদি এটা নেই ব্ল্যাক, আমার এখানে আমি এটার কিসের তালিকা আমি এখানে লিখতে পারি, চাইলে হেডিং এ লিখতে পারি। এটা ব্ল্যাক কালার এবং গ্রে কালার আসছে।
সিলেক্ট করলাম, করে আমি যদি এটা দিই, এবার হচ্ছে ব্লু কালার, যদি আমি এটা নিই তাহলে এখন আমার এইখানকার এই যে, এটা অবশ্য আমি এখানে দিতে পারি। আমি প্রথমে দুইটা কলাম আমি ডিলিট করে দিব, দুইটা কলাম আমি ডিলিট করে দিই, লেআউটে গিয়ে ডিলিট কলাম। আচ্ছা, এখানে একটু ঝামেলা হচ্ছে আমার, এখানে এখানে নিচে কোনো লাইন না থাকা কি হয়েছে, এটা দিয়ে সরে গেছে। তার আগে যেটা করবো, আমি এটাকে ড্র টেবিলে গিয়ে আমি দাগগুলো দিয়ে দিব, তাহলে আমাকে এটা কাটতে মানে ইয়ে করতে সহজ হবে, ডিলিট করতে সহজ হবে। আমি প্লেন করে নিই, প্লেন করে নিলাম, ড্র টেবল, ওকে। এবার এটাকে আমি সিলেক্ট করব, করে ডিলিট কলাম, এবার ডিলিট করে ডিলিট হয়ে গেছে। এবার আমি এটাকে আবার একটা করে দিই, মার্জ সেল। এবার আমি এটাকে ডিজাইন করি। এবার আমার যেটা হয়েছে, আমার যে যে প্রোডাক্ট আইটেম গুলো, এই আইটেমের এই জায়গাটা আমার ব্লু কালার হয়েছে এবং এখানে হেডিংটা ব্লু কালার হয়েছে, তারপরে এখানে এইটাও ব্লু কালার হয়ে গেছে, এই যে এই গ্র্যান্ড টোটাল এই লেখাটা, আর এইটুকু হচ্ছে আমার ডেটা। ঠিক আছে, আমরা এইভাবে ডিজাইন করতে পারি আমার নিজের নিজের মতো করে, আমরা যেটা পছন্দ হয়। এরকম যে যে ডিজাইনটা পছন্দ হয় সেটাই আমরা করতে পারবো। আর বাদ দিতে চাইলে এখানে আছে ক্লিয়ার, ক্লিয়ার মানে সবার পুরোটা চলেছে, এখানে লাইন মানে টেবল কিন্তু আছে কিন্তু কোন লাইন দেখাচ্ছে না। লাইন আনতে হলে কি করতে হবে, সিলেক্ট করলাম, এই যে এখানে বর্ডার অপশন আছে একটা, বর্ডার্স, ঠিক আছে, বর্ডার্সে এসে আমি দিব অল বর্ডার, আবার লাইনগুলো চলে আসছে। অথবা ধর আমি ক্লিয়ার করলাম, আবার এখানে স্টাইলে এসে এই যে এটা দিয়ে দিব, প্লেন টেবল থেকে সব মানে সর্বপ্রথম যেটা আছে এটা দিয়ে দিব, তাও আমাদের টেবলের লাইনগুলো চলে আসবে। তো এরপরে যেটা হচ্ছে এই বর্ডার অপশনে আরো কিছু অপশন মানে আরো কিছু কাজ আছে, যেটা দেখাচ্ছি যে আমি এখানে সিলেক্ট করলাম, বর্ডারে যাব, প্রথম আছে যে আমি যদি ধরেন প্রথমে নো বর্ডার করলাম, কোনো বর্ডার নাই, এখন কিন্তু কোনো বর্ডার লাইন নাই, কিন্তু টেবল ঠিকই আছে, এটা কিন্তু টেবল, পুরো কিন্তু টেবল কিন্তু কোনো লাইন নাই। সিলেক্ট করলাম, বর্ডারসে যাব, এটা কিন্তু আমার হোমেও আছে, এই বর্ডার অপশনটা, এই যে হোম, এটা কিন্তু বর্ডার অপশনটা, ঠিক আছে। এখানে যেই যেই মানে অপশনগুলো আছে, সেম অপশনটা আপনার ডিজাইন ট্যাবে আছে, টেবল টুলের ডিজাইন ট্যাবে আছে, এখানে বর্ডার্স, এখান থেকে আমি বটম বর্ডার যদি দেই, দেখেন বটম মানে একদম সবচেয়ে নিচের যে লাইনটা সেটা আসছে। আমি আবার নো বর্ডার করে দিব, উঠে গেছে, আবার দিব টপ বর্ডার, টপ বর্ডার দিলে সবচেয়ে উপরে যে লাইনটা আছে সেটা টপ বর্ডার আসছে, আবার নো বর্ডার করে দিব। এখন দিব যে লেফট বর্ডার, দেখুন শুধুমাত্র বাম দিকের বর্ডারটা আসছে, ঠিক আছে, নো বর্ডার করে দিব, কোনো বর্ডার নাই, আবার দিব রাইট বর্ডার, শুধু ডান দিকের বর্ডারটা আসছে। তারপর হচ্ছে অল বর্ডার, অল দিয়ে সবটা আসবে। তারপর আছে কি আউটসাইড বর্ডার, এটা হচ্ছে আউটসাইড মানে শুধু বাহিরের দিকে থাকবে, আমার ভিতরে কিন্তু লাইন ঠিকই আছে কিন্তু দেখা যাবে না, এটা প্রিন্ট করলেও আসবে না, শুধুমাত্র এখন হচ্ছে আউটসাইড বর্ডার। যদি আমি প্রিন্ট প্রিভিউ দেখি, এই যে শুধুমাত্র আউটসাইড বর্ডারটা আসবে। আমি এটাকে আবার নো বর্ডার করে দিই। এখন আসছে যে ইনসাইড বর্ডার, শুধুমাত্র ভেতরের গুলো থাকবে, বাহিরের কোনো আউটের কোনো বর্ডারটা থাকবে না, যেমন এই যে গ্র্যান্ড টোটাল নিচে বর্ডার নাই, এখানে বর্ডার নাই, উপরে এখানে বর্ডার নাই, এই পাশে বর্ডার নাই, এটা হচ্ছে শুধুমাত্র ইনসাইড বর্ডার গুলো আছে। তারপর কি আছে ইনসাইড হরাইজন্টাল, মানে ইনসাইড বর্ডার প্রথম ছিল কি, এটা হচ্ছে হরাইজন্টাল এবং এটা এই উপর নিচে হচ্ছে ভার্টিক্যাল,
ঠিক আছে, এদিকে হচ্ছে হরিজন্টাল এবং এদিকে হচ্ছে ভার্টিক্যাল, ইনসাইড বর্ডার। আর যদি আমি এই পাশে দেখেন ইনসাইড হরিজন্টাল বর্ডার, এটা যদি দিই, শুধুমাত্র হরিজন্টালটা আসছে, কোনো ভার্টিক্যাল বর্ডার নাই। ঠিক আছে, তারপরে আমি এটাকে আবার নো করে দিব, নো করে দিয়ে এবার দিব যে ইনসাইড ভার্টিক্যাল বর্ডার। এই ভার্টিক্যাল মানে কলামে যেসব বর্ডারগুলো আছে শুধু সেগুলো আসবে, ভার্টিক্যাল বর্ডার। আবার নো করে দিব, নো করে এবার হচ্ছে আপনার দেখেন ডায়াগোনাল। ডায়াগোনাল হচ্ছে আপনার বাঁকা তেরা, মানে এটা একদিকে বাঁকা হবে, এটা একদিকে বাঁকা হবে, বড়টা বাঁকা হয়ে আসবে। এই বাঁকার কাজটা বিশেষ করে করা হয় আপনার বিভিন্ন প্রশ্নপত্রের প্রয়োজন হয়, বা বিভিন্ন, ধরেন আমার এখানে এই বক্সগুলো খালি আছে, তাহলে আমি যেরকম ধরেন আমার এই আমার টেবল থাকবে, কিন্তু আমি দেখাবো যে আমার এখানে আর কোনো ডেটা নাই, এটা ডেটা আমার লিখতে হবে না, তাহলে আমি কি করবো, এখানে গিয়ে আমি এটা প্রথমে দিব ভার্টিক্যাল বর্ডার দিয়ে দিব, তারপর দিব আবার কি ডায়াগোনাল ডাউন, ডায়াগোনাল আপ। এখন দেখেন এখানে এটা কিন্তু ক্রস হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, অনেকটা ক্রসের মতো হয়ে গেছে। আবার মনে করেন যে আমি শুধুমাত্র আমি এটাকে অল বর্ডার করে, আচ্ছা অল বর্ডার করা আছে। এখন মনে করেন যে আমি শুধুমাত্র এখানে কয়েকটা, মানে আমার কয়েকটা সেল আমি ক্রস দিব, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করলাম ডাউন বর্ডার, আবার দিব আপ বর্ডার, তাহলে এটা হচ্ছে ক্রস, মানে এই সেলটা আমার খালি থাকবে, এটা কোনো কিছু লিখতে হবে না। আবার মনে করেন আমি এটাকে আমি কিছু মানে এই সেলটা বাদ দিব, তাহলে আবার ডায়াগোনাল ডাউন, ডায়াগোনাল আপ, আবার এটা ক্রস হয়ে গেছে। ঠিক আছে, আবার ধরেন এটাকে আমি ক্রস করবো, তাহলে আবার ডায়াগোনাল ডাউন, ডায়াগোনাল আপ, এটা ক্রস। ধরেন আমার এই সব সেলগুলোতে আমার ডেটা আরো বসবে, কিন্তু এখানে কোনো ডেটা বসবে না, এটাতে কোনো ডেটা বসবে না, এটাতে কোনো ডেটা বসবে না। এভাবে আমি এই সেলগুলোকে আমি লক করে দিয়েছি যে না, এটা আমার এখানে কোনো কিছু লেখা যাবে না, এটা বাতিল। সেল থাকবে কিন্তু কিছু লিখতে হবে না, আমি এটা বুঝলাম, এটা হচ্ছে ক্রস দেওয়া। ঠিক আছে, এগুলো আমাদের অনেক, মানে অনেক কাজের প্রয়োজন হতে পারে। এগুলো খুব একটা কাজের না, ডট আমার এখানে দেখছি, আমরা ডট বলে ক্লিক করলে আসছে। আমরা চাইলে এখানে এইভাবে একটা, মানে এইভাবে আমরা মানে আরো কিছু কলাম এখানে ভর্তি করতে পারবো, এখানে একটা রো ভর্তি নিতে পারবো। তো এই যে আমার এখানে এই পাঁচটা জায়গাটা বড় হয়ে যাবে, যেহেতু আমার এখানে দুইটা রো হয়ে গেছে, আমি এখানে আবার একটা কলাম আঁকতে পারবো, এই যে এইভাবে চলে আসছে। এখন চাইলে আমি আরো এখানে, ধর আমি এখানে ধরুন তিনটা আমি কলাম নিব, এই এখানে একটা দুইটা তিনটা হয়ে গেছে। এবার তাহলে এখন এই পেন দিয়ে আমি যত ইচ্ছা আমি এভাবে, মানে একটা সেলের মাঝখানে আরো কিছু আমি এভাবে তৈরি করে নিতে পারবো। এখন পেনটাকে তুলে দিব কিভাবে, আবার যে আমি ড্র টেবিলে এই যে এখানে যদি ক্লিক করি, উঠে গেছে। ঠিক আছে, আমরা মোটামুটি দেখলাম যে এই বর্ডার অপশন গুলো দেখলাম। আর পেইন্ট বর্ডার যে বিষয়টা, পেইন্ট বর্ডার হচ্ছে মনে করেন যে আমার এই ট্যাবটাতে আমি একটু দেখাচ্ছি, এখানে বর্তমানে কোনো বর্ডার নাই, সবগুলো নো বর্ডার করা আছে। আমি এখন যদি সিলেক্ট করলাম করে আমি যাবো যে পেইন্ট বর্ডার একটা ক্লিক করবো, এখানে একটা পেইন্ট একটা ব্রাশের মধ্যে একটা আইকন আসছে। এখন ধরেন আমি কি করব, এখন আমি যেটা করব, ধরেন যে আমি এই যে এখানে আমি একটা লাইন এঁকে দিব, এই পর্যন্ত আঁকবো এবং এই পাশটা এঁকে দিব, এবং এইটুকু আঁকবো এবং নিচের এইটুকু এঁকে দিব। ওকে, এইটুকু আঁকলাম, আঁকার পর আমি ব্রাশটা তুলে দিব, আমি পেইন্ট ব্রাশে ক্লিক করলাম, ব্রাশটা উঠে গেছে। এখন যদি আমি দেখি, আচ্ছা আমার এখানে একটা মানে ভুল হয়েছে, যেটা হয়েছে যে এই লাইনটা চলে আসছে। ওকে, তাহলে যেটা হচ্ছে আমার এটাকে আমি যদি বাদ দিতে চাই, তাহলে শুধুমাত্র এতটুকু সিলেক্ট করব, করে এখান থেকে বর্ডার থেকে নো বর্ডার। এখন যেহেতু আমার আবার
এখানকার দাগটা চলে গেছে, তাহলে আমি এইটুকু সিলেক্ট করলাম, করে পেইন্ট ব্রাশে গিয়ে আমি এইটুকু আবার পেইন্ট করে দিব। হয়ে গেল, ঠিক আছে। এটা হয়েছে আমার, আমি এই রোটাকে বর্ডার করলাম, এই যে একটা কালার দিয়েছে, শেডিং থেকে একটা কালার দিব, ধরেন আমি এই কালারটা দিলাম, এবং এটাকে একটা কালার দিব। এবং আমি গ্র্যান্ড টোটাল, এখানে আমি কোনো বর্ডার দিতে চাচ্ছি না, এখানে কিন্তু বর্ডার কিন্তু ঠিকই আছে, কিন্তু আমি দিব না, মানে টেবলের বর্ডার আছে এবং এটা প্রিন্টেও আসবে না এখন, ঠিক আছে। তাহলে এইভাবে করে নিজের মতো করে বর্ডার আমরা সাজায় নিতে পারি। কিন্তু আপনি যদি সিলেক্ট করেন, দেখেন আপনার কিন্তু সিলেক্ট অনেকটুকু বাড়তিটুকু আছে, এই যে এখানে উপরে আছে, এই যে এখানে আছে, মানে এখানে কিন্তু টেবলের বর্ডার আছে, কিন্তু আমরা সেটাকে নো বর্ডার করে রাখছি। আর এখানে যেটা আসছে সেটা আমি এই পেইন্ট, কি বর্ডার পেইন্ট থেকে নিয়ে আসছি এগুলা। বর্ডার পেইন্ট থেকে আপনি আরো আনতে পারবেন, ধরেন বর্ডার পেইন্টে ক্লিক করলাম, এবার ধরুন আমি এখান থেকে এই লাইনটাকে আমি ড্র করে দিব, এটাকে ড্র করব, প্রত্যেকটা রো এর যে লাইনগুলো সেগুলো আমি ড্র করব, কিন্তু কলাম ড্র করব না, ঠিক আছে। তো এইভাবে আমি এবার ড্র করে দিতে পারি। এবার আমার কাজ শেষ, এবার আমি ব্রাশটা তুলে দিব, এখানে ক্লিক করলে ব্রাশ উঠে গেছে। এখন দেখেন যেটা হয়েছে, শুধুমাত্র রো গুলো মানে দেখা যাচ্ছে এখন, ঠিক আছে, কোনো কলাম দেখা যাচ্ছে না। কলাম শুধুমাত্র লেখাই আছে, কিন্তু কোনো বর্ডার নাই। বর্ডার আছে ঠিকই, কিন্তু এটা আমরা হাইড করে রাখছি। এইভাবে আমরা একটা ট্যাবল নিয়ে আমরা আমাদের মতো করে বিভিন্ন ভাবে আমরা এটাকে সাজাইতে পারি, বিভিন্ন ভাবে কাস্টমাইজ করতে পারি। এখন মনে করেন যে এই ট্যাবলটা আমি পেজের একদম শেষ মাথা পর্যন্ত আনবো, আমার এটা এতটুকু জায়গা ফাঁকা আছে, আমি ফাঁকা রাখতে চাচ্ছি না, তাহলে কি করব, ট্যাবলটাকে সিলেক্ট করব, করে ডিস্ট্রিবিউট কলাম ক্লিক করে দিব, ক্লিক করে আমরা এখান থেকে ভ্যালু বাড়ায় দিব, ঠিক আছে। এই বাড়ায় দিলাম, এখন এই লেখাটা আমার এদিকে চলে আসছে, সমস্যা না, আমি এটাকে সিলেক্ট করলাম, করে এই যে এটা করে দিব। ও আচ্ছা, আমার এতটুকু সেট করা হয়নি, যার কারণে আমার শুধুমাত্র এইটুকু আমার ডিস্ট্রিবিউট হয়েছে, এটা ডিস্ট্রিবিউট হয় নাই, তাহলে আমাদের এটা করতে হবে, এটাকে সিলেক্ট করে এটাকে আবার ডিস্ট্রিবিউট করে দিই। এবার যেটা করব, এই বাস, কমাইতে হবে। এই বরাবর আমার টোটালটা এখানে যেহেতু আছে, আমি এটাকে এখানে রাখলাম। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাস আমার দেখবো হচ্ছে আমরা কিছু মানে প্রজেক্ট ফাইল তৈরি করব, কিছু ডকুমেন্ট তৈরি করব, সেখানে আমাদের বিভিন্ন কিছু থাকবে, ধর ইনসার্ট থেকে আমাদের শেপ থাকতে পারে, পিকচার থাকতে পারে, কিছু টেবল থাকতে পারে, এবং আমরা হেডিং নিয়ে কাজ করব, এরকম কিছু ডকুমেন্ট আমরা তৈরি করব, ঠিক আছে। কমপ্লেক্স ডকুমেন্ট তৈরি করার পরে আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক দেওয়ার পরে আপনারা হোমওয়ার্কটা করে দিবেন, তারপরে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড শেষ করে দিব। মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের আর কিছু অপশন মনে হয় বাকি ছিল, যেটা হচ্ছে ডিজাইন। আচ্ছা, আমরা মেলিং ট্যাবটা দেখে নিই, মেলিং ট্যাব 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 এটা একটু দেখে নিব। রেফারেন্স, আচ্ছা রেফারেন্স থেকে বাকি আছে আমাদের টেবল অফ কন্টেন্ট, সূচিপত্র। ওকে, আর কিছু আমরা আগামী আগামী প্রজেক্টে আমাদের সূচিপত্রটা সহ এসে যাবে, টেবল অফ কন্টেন্ট সহ এসে যাবে। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে কথা হবে।